হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে কথা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন নিয়ে। তো এই টপিকটা অনেকের কাছে জটিল এবং কঠিন মনে হয়, কিন্তু আজকের লেকচারের পর তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো, তোমার কাছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন খুবই সহজ হয়ে যাবে। সো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করে ডিএনএ রেপ্লিকেশনের যে ধাপগুলো আছে, যেমন ধরো প্রথম ধাপ ডাবল হেলিক্স কীভাবে একক সূত্রকে পরিণত হয়, এরপর কীভাবে সম্পূরক স্ট্যান্ড বা সূত্রক তৈরি হয়, এবং একদম শেষ ধাপ হচ্ছে ডিএনএ প্রুফরিডিং ও মেরামত কীভাবে হয়। এই তিনটা ধাপ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন আমরা কথা বলবো। সো একদম যদি বেসিক থেকে কথা বলতে চাই, ধরো ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা আসলে কি। ধরো এটা হচ্ছে একটা ডিএনএ অণু, এটা হচ্ছে একটা কি অণু, ডিএনএ অণু, ঠিক আছে। এখন এই ডিএনএ অণু থেকে একটা ডিএনএ অণু থেকে হুবহু একই রকম দুইটা ডিএনএ অণু তৈরি হওয়ার প্রক্রিয়া। ধরো একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হবে, দুইটা ডিএনএ অণু তৈরি হবে, ঠিক আছে। একটা ডিএনএ অণু থেকে হুবহু একই রকম কয়টা ডিএনএ অণু তৈরি হবে, দুইটা ডিএনএ তৈরি হবে। কোন প্রক্রিয়ায়? ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া, ঠিক আছে। সো যেই ডিএনএটা থেকে দুইটা নতুন ডিএনএ তৈরি হবে, এই ডিএনএটাকে বলবো আমরা মাতৃ ডিএনএ, এবং এই মাতৃ ডিএনএর অনুরূপ হবে এই নতুন ডিএনএগুলো। তাহলে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া আমরা কি দেখব, একটা মাতৃ ডিএনএ থেকে হুবহু একই রকম দুইটা নতুন ডিএনএ আমরা অণু তৈরি হতে দেখব। এখন যদি আমরা একদম বেসিক বিষয়টা একটু বুঝি, হচ্ছে আসলে ডিএনএ রেপ্লিকেশনটা কীভাবে হয় সেটা যদি আমরা একটু বেশি বুঝি। আমরা জানি অনেকে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। ধরো আমি যদি বলি তোমাদেরকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটা কী, ধরো এটা হচ্ছে একটা ডিএনএস, দুইটা সূত্র, আর এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। ধরো এটা হচ্ছে এডিনিন, এটা থাইমিন, এটা সাইটোসিন, এটা গুয়ানিন। তাহলে আমরা জানি এখানে এডিনিনের বিপরীতে থাকে থাইমিন, থাইমিনের বিপরীতে থাকে এডিনিন, সাইটোসিনের বিপরীতে থাকে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে থাকে সাইটোসিন, এবং তারা পরস্পরের সাথে কি বন্ধন দ্বারা, হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে, যুক্ত থাকে নাইট্রোজেনাস বেসগুলো। আচ্ছা, প্রথমে ডিএনএ রেপ্লিকেশনের শুরুতে কি হবে, রেপ্লিকেশনের শুরুতে প্রথমে এই যে হেলিক্স দুইটা আছে, হেলিক্স দুইটার মাঝে যে তোমার হাইড্রোজেন বন্ডগুলো আছে, একটা এনজাইম কি করবে, এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে, এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে। এখন হাইড্রোজেন বন্ডগুলোকে যখন ভেঙে দিবে, তখন দেখা যাবে এই দুইটার সূত্র আলাদা হয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডগুলো যখন ভেঙে যাবে তখন এই দুইটা হেলিক্স আলাদা হয়ে যাবে। ধরো এটা একটা হেলিক্স এবং আরেকটা হেলিক্স হচ্ছে এটা। এই হেলিক্স হচ্ছে কি আছে এখানে আছে এডিনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন। তাহলে এই হেলিক্স ছিল কি, থাইমিন, এডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন। তাহলে দুইটা হেলিক্স প্রথমে আলাদা হয়ে যাবে, দুইটা ডাবল স্ট্যান্ড। প্রথমে একটা এনজাইম কি করবে, এই এনজাইমের নাম হচ্ছে হেলিকেস এনজাইম, হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়ার পর দুইটা হেলিক্স আলাদা হয়ে যাবে। এখন আলাদা হওয়ার পর এই হেলিক্সটাকে, যেটা আগের পুরাতন হেলিক্স, এই হেলিক্সটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে একটা নতুন হেলিক্স তৈরি হবে। যখন এখানে এডিনিন আছে, নতুন হেলিক্সের এখানে থাকবে থাইমিন, এখানে থাইমিন আছে, নতুন হেলিক্সের এখানে হবে এডিনিন, এখানে সাইটোসিন আছে, নতুন হেলিক্সের এখানে হবে গুয়ানিন, এখানে গুয়ানিন আছে, নতুন হেলিক্সের এখানে হবে সাইটোসিন। তাহলে দেখো যে পুরাতন যে হেলিক্সটা আছে, সূত্রকটা আছে, এটাকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে নতুন আরেকটা হেলিক্স তৈরি হচ্ছে বেস পেয়ারিং নীতি অনুসরণ করে, অর্থাৎ এডিনিন থাকলে থাইমিন হবে। আমরা জানি এডিনিনের সাথে কে থাকে, থাইমিন, আর সাইটোসিনের সাথে থাকে কে, গুয়ানিন, ঠিক আছে। তাহলে কোথাও এডিনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে এডিনিন, আর সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে তার বিপরীতে সাইটোসিন থাকবে। তাহলে এইটাকে বলা হচ্ছে বেস পেয়ারিং নীতি। সো আরেকটা সূত্রক আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সূত্রকটাকেও তোমার ছাঁচ হিসেবে ব্যবহার করে করে এখানে আরেকটা নতুন সূত্রক তৈরি হবে। তাহলে এখানে বসবে এডিনিন, এখানে হবে থাইমিন, এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন। তাহলে দেখো দুইটা হেলিক্স, দুইটা ডিএনএ সূত্রক আমার এখানে কি হয়ে গেল, তৈরি হয়ে গেল, এটা একটা, এটা একটা। তাহলে প্রথমে কি হবে, প্রথমে একদম সিম্পল ব্যাপার, যেটা হচ্ছে কি, একটা যে ডিএনএ অণুর মাঝখানে যে হাইড্রোজেন বন্ড আছে এগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর দুইটা হেলিক্স আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স দূরে সরে যাবে, এবং ওই পুরাতন হেলিক্সগুলোকে কি করে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে একটা এনজাইম, যেটাকে তোমরা বলো ডিএনএ পরিবারের স্ত্রী, ওই এনজাইমটা এসে এখানে একটা নতুন সূত্র তৈরি করে দিবে। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে মাতৃ ডিএনএ, পূর্বের ডিএনএ, আর এই দুইটা হচ্ছে নতুন সৃষ্ট ডিএনএ অণু। এখন এই দুইটা হচ্ছে নতুন সৃষ্ট ডিএনএ অণু। তুমি যদি একটু লক্ষ্য করো, আগের যে ডিএনএ ছিল এখানে এডিনিন, থাইমিন, এখানেও দেখো নতুন সৃষ্ট ডিএনএ এডিনিন, থাইমিন, এডিনিন, থাইমিন, এখানে থাইমিন, এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, হুবহু ঠিক যে নতুন সৃষ্ট ডিএনএ, এগুলোর মধ্যে সেম নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এই যে যেই মাতৃ ডিএনএটা ছিল, ওই মাতৃ ডিএনএর মতো হুবহু নতুন কি তৈরি হলো, দুইটা ডিএনএ অণু তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যেই বিষয়টা
আশা করি বুঝছি সেটা হচ্ছে কি, আচ্ছা একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ দুইটা অণু তৈরি হলো, তার মধ্যে একটা সূত্রক হচ্ছে পুরাতন, এই সূত্রকটা হচ্ছে পুরাতন, এবং এই সূত্রকটা হচ্ছে নতুন। এই সূত্রকটা ছিল পুরাতন আগের ডিএনএ এবং এই সূত্রকটা নতুন তৈরি হলো। এরকম যেহেতু আমাদের যে দুইটা ডিএনএ অণু তৈরি হলো, এই দুইটা ডিএনএর মধ্যে একটা সূত্রক হচ্ছে পুরাতন, অপর একটা সূত্রক হচ্ছে নতুন। এরকম ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয়, তোমরা বলবা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় হয়। এখন আসো আমরা দেখব হচ্ছে বিস্তারিতভাবে কীভাবে ধাপ 1-এর মধ্যে কীভাবে ডাবল হেলিক্স এর দুটি স্ট্যান্ড কীভাবে একক স্ট্যান্ডে কী হয় পরিণত হয়। দেখো, মনে করি এটা হচ্ছে তোমার ডিএনএ অণু, একটা ডিএনএর হেলিক্স, ঠিক আছে, এবং এই দুইটা হেলিক্সের মধ্যে এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে, এবং নাইট্রোজেনাস বেসের মাঝে কি থাকবে, এখানে হাইড্রোজেন বন্ধন থাকবে, এখানে কি থাকবে, হাইড্রোজেন বন্ধন থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি হবে, প্রথমে একটা এনজাইম, ধরো এই হচ্ছে সেই এনজাইম, ধরো এটা একটা এনজাইম, এনজাইমের নাম হচ্ছে হেলিকেস, এনজাইমের নাম কি, হেলিকেস এনজাইম, হেলিকেস। এখন এই এনজাইমটা কি করবে, এই এনজাইমটা ডিএনএর মাঝে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে, এবং তোমরা যেন ডিএনএ হচ্ছে পেঁচিয়ে থাকে, এভাবে পেঁচিয়ে থাকে, এই ডিএনএ পেজটাকে খুলে প্রথমে সোজা করবে, ঠিক আছে, কোন এনজাইম, হেলিকেস এনজাইম। তারপর কি করবে, এই হেলিকেস এনজাইম কিন্তু এভাবে মধ্যবর্তী হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে। তাহলে এভাবে আসার ফলে তারা কি হলো, তুমি ধরে নিতে পারো হচ্ছে মাঝখানে যে এখানে হাইড্রোজেন বন্ড আছে এই হাইড্রোজেন বন্ডগুলো কি হয়ে গেল, ভেঙে গেল, ঠিক আছে। এখন হাইড্রোজেন বন্ড যখন ভেঙে যাবে, যে তোমার নাইট্রোজেনাস বেসের মাঝে বা নিউক্লিয়েটের মাঝে যে হাইড্রোজেন বন্ড এগুলো যখন ভেঙে যাবে, তখন এই হেলিক্স দুইটা কি হয়ে যাবে, দূরে সরে যাবে, আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো মাঝখানে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখন এই হেলিক্স দুইটা কি হলো, এই হেলিক্স দুইটা তোমার আলাদা হয়ে গেল, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে দূরে সরে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি হলো, হেলিকেস এনজাইম কি করলো, ডিএনএ অণুর প্যাচ খুলে দিল, যেহেতু ডিএনএ পেঁচে তাকে দুইটা হেলিক্স, প্যাচ খোলার পর তাদের মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ড ছিল এই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করে দিবে, ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর এই হেলিক্স দুইটা কি হয়ে যাবে, দূরে সরে যাবে। তাহলে আমরা এই হেলিকেস এনজাইমের কাজটা বুঝলাম। হেলিকেস এনজাইমের কাজ হচ্ছে কি, আমরা যদি লিখি, হেলিকেস এনজাইমের কাজ হচ্ছে দুইটা কাজ, একটা কাজ হচ্ছে তোমার ডিএনএ অণুর প্যাচ খুলে, আরেকটা কি করে, আরেকটা কাজ হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড ভাঙে বলতে পারি, তাহলে হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে ডিএনএ অণুর প্যাচ খুলে দেয়, আরেকটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, গেল। এখন দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা তোমার হেলিক্স, এই দুইটা হেলিক্স কিন্তু পুনরায় আবার কাছাকাছি চলে এসে হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলতে চায়, এই দুইটা হেলিক্স পুনরায় আবার কাছাকাছি চলে আসতে চায়, কিন্তু তারা যেন আবার কাছাকাছি এসে হাইড্রোজেন বন্ড তৈরি করতে না চায়, একে অপরের মধ্যে যে একটা আকর্ষণ আছে সেই আকর্ষণের কারণে যেন আবার হাইড্রোজেন বন্ড তৈরি করতে না পারে, সেজন্য এখানে কিছু এনজাইম, ধরো এই এনজাইমটা বা এই প্রোটিনটা কি করে এভাবে ধরে রাখে। এদিকে আরেকটা প্রোটিন, ধরো আমি এভাবে কার্টুনের মতো করে দিচ্ছি, তোমরা যেন ব্যাপারটা বুঝতে পারো একটু মজা করে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই হেলিক্স দুইটা যেন একসাথে হতে না পারে, ধরো এরা কি করে রাখে, টেনে রাখে, ঠিক আছে, যেন তারা আবার একসাথে হয়ে যেতে না পারে। তাহলে ধরো এই যে এই প্রোটিনটার নাম হচ্ছে, যে প্রোটিনটা এরকম একক সূত্রকগুলোকে টেনে ধরে রাখে যেন তারা কি আবার একসাথে হয়ে যেতে না পারে, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে এসএসবিপি, অর্থাৎ এসএসবিপির পূর্ণরূপ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেহেতু এই প্রোটিনগুলা কার সাথে বাইন্ড করেছে, একক সূত্রকের সাথে, সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে, সেজন্য এই প্রোটিনগুলোর নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি। এখন আসো আরেকটা ব্যাপার তোমাদেরকে এখানে বলি, সেটা হচ্ছে তোমরা দেখছো হচ্ছে হেলিকেস এনজাইম হচ্ছে ডিএনএ অণুর তোমার কি খুলছে, ডিএনএ অণুর প্যাচ খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়। যখন ডিএনএ অণু তো পেঁচানো থাকে, যখন এটা প্যাচটা খুলে দেয় তখন পিছনের অংশটা অতিমাত্রায় পেঁচে যেতে পারে, কয়েলিং হতে পারে,
ঠিক আছে। অর্থাৎ তুমি যদি দুইটা সুতা একে অপরের সাথে পেঁচে যায়, তখন তুমি যদি খোলার চেষ্টা করো, সামনের দিক দেখা যাচ্ছে পিছনের দিকে আরও বেশি কয়েলিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেন অতিমাত্রায় এই ডিএনএ অণু পেঁচতে না পারে। যেন এইখানে একটা এনজাইম কাজ করে, যে এনজাইমটা কী করে ডিএনএ অণুটাকে কী করতে দেয় না, সামনের দিকে যখন এখানে যখন খুলে যায় তখন পিছনের অংশটা পেঁচিয়ে যেতে দেয় না। ঠিক আছে, এই এনজাইমের নাম হচ্ছে এটাকে বলা হয় টোফু আইসোমারেস। এটা বলা হয় টোফু আইসোমারেস। ঠিক আছে, টোফু আইসোমারেস। প্রকৃত কোষের মধ্যে এই এনজাইম এখানে কাজ করে হচ্ছে টোফু আইসোমারেস, আদি কোষের ক্ষেত্রে গাইরেস এনজাইম কাজ করে থাকে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বুঝলাম যে ডাবল হেলিক্সের দুটি স্ট্যান্ডকে একক স্ট্যান্ডে পৃথকীকরণ। প্রথমে কি আসবে, প্রথমে এখানে আসবে হচ্ছে হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইম কী করবে, ডিএনএ অণুর প্যাচ খুলে দিবে, তারপর হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পর সূত্রক দুটো দূরে সরে যাবে, আলাদা হয়ে যাবে, এবং তারা যেন আবার পুনরায় একসাথে হয়ে যেতে না পারে, যেন কিছু প্রোটিন, যেগুলোকে বলতেছে আমি SSBP, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনগুলো কী করবে, টেনে ধরে রাখবে, যেন তারা আবার পুনরায় কী হতে না পারে, হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে একসাথে হয়ে যেতে না পারে। ঠিক আছে, আর এই যে এনজাইম, এটার নাম হচ্ছে টোফু আইসোমারাস। আদি কোষের ক্ষেত্রে এখানে কাজ করে হচ্ছে গাইরেস। তো এটা কী করে, যখন সামনের দিকে প্যাচটা খুলে যায় বা ডিএনএ প্যাচ থেকে সোজা হয়ে যায়, পিছনের দিকটা যেন অতিমাত্রায় কয়েলিং হতে না পারে, সেই হাত থেকে ডিএনএকে কী করে রক্ষা করে। এখন দেখো আমাদের এই ডাবল স্ট্যান্ড ছিল, এখন এটা খুলে কী হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ড হয়ে গেল। এখন একটা বিষয় বুঝাই তোমাদেরকে, যে দেখো ডিএনএ প্যাচ খোলার পর হাইড্রোজেন বন্ড তোমার ভেঙে যাওয়ার পর যে ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হলো, আমরা দেখতে পাচ্ছি ওয়াই শেপের একটা কী তৈরি হলো, এই যে ওয়াই শেপের একটা গঠন তৈরি হলো। এই ওয়াই শেপের গঠনটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। কী বলা হয় এটাকে বলা হচ্ছে তোমার রেপ্লিকেশন ফর্ক বলে। ঠিক আছে, তাহলে ওয়াই আকৃতির এই গঠনটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, এখন আসো ধাপ 2 এর মধ্যে আমরা দেখবো হচ্ছে সম্পূরক স্ট্যান্ড তৈরি, অর্থাৎ যে দুইটা সূত্রক আলাদা হয়ে গিয়েছে, এই সূত্রক দুইটাকে এখন ছাঁচ হিসেবে ব্যবহার করে আরেকটা নতুন সূত্রক তৈরি হবে। যেমন এখানে আছে এডিনিন, এখানে তৈরি হবে থাইমিন, থাইমিনের বিপরীতে এডিনিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন করে এরকম একটা নতুন হেলিক্স এখানে তৈরি হবে। ঠিক একইভাবে এটাকেও, এই স্ট্র্যান্ড বা সূত্রকটাকেও কপি করে করে এখানে আরও একটা কি তৈরি হবে, নতুন সূত্রক তৈরি হবে। ঠিক আছে, সো এখন আসো যে নতুন সূত্রক তৈরি করার জন্য যে এনজাইমটা লাগবে, সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে, ধরো এই হচ্ছে সেই এনজাইমটা, এই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। তাহলে বলতো পুরাতন সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন একটা সূত্রক এখানে তৈরি করবে, সেই নতুন সূত্রক তৈরি করার জন্য কোন এনজাইম আসবে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ কি 3। এখন দেখো ডিএনএ পলিমারেজ 3 এর কথা তোমরা একটু মনে রাখবা। ডিএনএ পলিমারেজ 3 তাহলে এখানে একটা কি তৈরি করবে, নতুন সূত্রক তৈরি করবে। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ডিএনএ পলিমারেজ 3 এই এনজাইমটা কিন্তু কাজ শুরু করার জন্য একটা ছোট আরএনএ খণ্ডের প্রয়োজন হয়। একটা কিসের প্রয়োজন হয়, কাজ শুরু করার জন্য একটা ছোট আরএনএ খণ্ডের প্রয়োজন হয়, যে আরএনএ খণ্ডটাকে বলা হয় প্রাইমার। ছোট আরএনএ খণ্ডটাকে কি বলা হয়, প্রাইমার। ঠিক আছে, তাইলে এই প্রাইমারটা বসানোর জন্য, এখানে স্থাপন করার জন্য একটা এনজাইম আসবে প্রাইমার স্থাপন করার জন্য, সে এনজাইমের নাম হচ্ছে প্রাইমেস। তাইলে আমি আবার একটু কথাগুলো বলি। দেখো আরএনএ ডিএনএ পলিমারেজ কাজ শুরু করার জন্য, অর্থাৎ নতুন একটা সূত্রক এখানে তৈরি করার জন্য তোমার একটা কি প্রয়োজন, ক্ষুদ্র আরএনএ খণ্ডের প্রয়োজন, যে আরএনএ খণ্ডের নাম হচ্ছে প্রাইমার। এখন প্রাইমারকে বসানোর জন্য কোন এনজাইম আসবে, প্রাইমেস এনজাইম আসবে। এখন দেখো প্রাইমার নিয়ে কিছু কথা বলি। প্রাইমার মূলত কি, প্রাইমার মূলত হচ্ছে একটা ছোট আরএনএ খণ্ড। মনে রাখবে এই প্রাইমারটার, যেহেতু এদিকের এই ডিএনএটা তোমরা দেখতে পাচ্ছ 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, এবং নতুন যে ডিএনএটা তৈরি হবে সেটা অবশ্যই 5 প্রাইম থেকে কি মুখী হবে, 3 প্রাইম মুখী। আমরা জানি ডিএনএ হেলিক্স দুটা কিন্তু পরস্পর বিপরীত, একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, অপরটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। সেই হিসেবে এখানে যে তোমার প্রাইমারটা আছে, প্রাইমার বা ছোট আরএনএ খণ্ডের, এটা হচ্ছে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম হলে এটা 5 প্রাইম হবে, এবং এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে, তাহলে প্রাইমারের এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। এবং মনে রাখবে 5 প্রাইম প্রান্তের দিকে এই কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে, আর 3 প্রাইম কার্বনের সাথে এখানে যুক্ত থাকে একটা OH মূলক। ঠিক আছে, মনে রাখবে এই 3 প্রাইম প্রান্তের OH মূলকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত এই 3 প্রাইম প্রান্তের OH-টার সাথেই এই
ওএইচকে প্রয়োজন হয় কার ডিএনএ পলিমারেজের কি যুক্ত করার জন্য, এখানে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করার জন্য। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই বিষয়টা। তাহলে আসো, প্রাইমারের একটা প্রান্তে থাকে 5 প্রাইম প্রান্তে ফসফেট, 3 প্রাইম প্রান্তে থাকে তোমার একটা OH গ্রুপ। এখন আসো, এখানে এডিনিন আছে, তার মানে এখানে কোন নিউক্লিওটাইডটা বসবে? থাইমিন। ধরো এটা হচ্ছে থাইমিন। এখন এই থাইমিনেরও কিন্তু একটা 5 প্রাইম প্রান্ত আছে, কার্বন আছে, একটা 3 প্রাইম প্রান্ত। যদি থাইমিনটাকে আমি এখানে একটু এঁকে দেখাই তোমাদেরকে, ধরো এটা হচ্ছে থাইমিন নিউক্লিওটাইড, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের সাথে থাকে ফসফেট, এটা 1 2 3 4, 1 নাম্বার কার্বনের সাথে ধরো থাইমিন আছে, নাইট্রোজেনাস বেস, এই 3 নাম্বার কার্বনের সাথে OH আছে। তাহলে আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার থাইমিন নিউক্লিওটাইড, এই থাইমিন নিউক্লিওটাইডের মধ্যেও আমরা কি লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব হচ্ছে 5 নাম্বার যে কার্বনটা আছে এই কার্বনের মধ্যে ফসফেট দেখব এবং 3 নাম্বার কার্বনে OH দেখব। তাহলে আমরা ব্যাপারটা এখানে একটু দেখাই তোমাদেরকে। থাইমিন নিউক্লিওটাইডের মধ্যে 5 নাম্বার কার্বনে ফসফেট থাকবে, 5 নাম্বার কার্বনে থাকবে কি? ফসফেট। আর 3 নাম্বার কার্বনে থাকবে কি? OH। এখন খেয়াল করো, এখন এই যে থাইমিন নিউক্লিওটাইডটা আছে এখানে, থাইমিন নিউক্লিওটাইড, এই থাইমিন নিউক্লিওটাইডের 5 নাম্বার ফসফেটটা গিয়ে এদিকে 3 নাম্বার OH এর সাথে গিয়ে যুক্ত হবে। কথা বুঝিও, কে যুক্ত করবে? ডিএনএ পলিমারেজ 3। এখন দেখো তো 5 নাম্বারটা গিয়ে যুক্ত হওয়ার কারণে 3 নাম্বার কার্বন আবার এদিকে কি আছে? 3 নাম্বার কার্বন আবার মুক্ত আছে, 3 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? OH গ্রুপ আছে। এখন দেখো এখানে ধরো থাইমিন বসলো, এখানে বসবে হচ্ছে এডিনিন, একটা এডিনিন নিউক্লিওটাইড আসবে। তো এডিনিন নিউক্লিওটাইডেরও এখানে কি আছে? একটা 5 প্রাইম প্রান্ত, একটা 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তের দিকে ফসফেট, 3 প্রাইম প্রান্তের দিকে OH থাকে। এখন এই এডিনিন নিউক্লিওটাইডটাও কি হবে? এডিনিন নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের যে ফসফেট, এটা গিয়ে এই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। ফলে আবারও কত নাম্বার কার্বন আমরা মুক্ত অবস্থায় পাচ্ছি? 3 নাম্বার কার্বন। কথা বুঝছো? তাহলে এরকম 3 নাম্বার কার্বনে OH এর সাথে কন্টিনিউয়াস এভাবে কি যুক্ত হতে থাকবে? নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে হয়ে নতুন সূত্রকটা তৈরি হবে। মনে রাখবে, একমাত্র নিউক্লিওটাইড যুক্ত হতে পারে, নিউক্লিওটাইড যুক্ত করতে পারে ডিএনএ পলিমারেজ 3 প্রাইম OH থাকলে তখনই। ঠিক আছে, সেজন্য 3 প্রাইম প্রান্তে OHটা মুক্ত অবস্থায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না থাকলে নতুন নিউক্লিওটাইড এখানে যুক্ত করতে পারে না কে? ডিএনএ পলিমারেজ 3। চলো তাহলে আমরা ব্যাপারটা একটু এখানে করি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখানে দেখব হচ্ছে তোমার তৈরি হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এডিনিন, এখানে থাকবে থাইমিন, আর এখানে থাকবে হচ্ছে এডিনিন, এভাবে এখানে থাকবে হচ্ছে সাইটোসিনের বিপরীতে গোয়ানিন, এখানে থাকবে হচ্ছে তোমার গোয়ানিন, সাইটোসিন, গোয়ানিন আছে, সাইটোসিন। ধরো আমরা এই পর্যন্ত আঁকলাম। তো এখানে এদিকে লাস্ট পর্যন্ত মুক্ত থাকবে হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এবং 3 প্রাইম প্রান্তের মধ্যে আমরা জানি সবাই কি আছে? একটা OH গ্রুপ আছে। এখন ধরো এই যে হেলিক্সটা এভাবে কি হলো? এভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে হেলিক্সটা এভাবে তোমার তৈরি করলো কে? এভাবে তৈরি করলো এখানে, ধরো এভাবে তৈরি করলো হচ্ছে ডিএনএ, এই যে হেলিক্সটা তৈরি করলো হচ্ছে ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমরা যদি এখানে দিই, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ধরো ও এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, ও আসলো এই পর্যন্ত। এদিক থেকে তোমার কি করে করে নিউক্লিওটাইড বসিয়ে বসিয়ে একটা সূত্রক তৈরি করার মাধ্যমে, তাহলে আমরা এটাকে ধরে একটা সূত্রক তৈরি করলাম। এখন এই স্ট্যান্ডকে ধরে আরেকটা সূত্রক এখানে কি হবে? তৈরি হবে। তো এই স্ট্যান্ডকে ধরে কিভাবে সূত্রকটা তৈরি হবে দেখো। তুমি এখন এই স্ট্যান্ডের জন্য প্রাইমার লাগবে কাজ শুরু করার জন্য। এখন এদিকে 3 প্রাইম কার্বন, তুমি যদি প্রাইমার এদিকে বসাও তাহলে প্রাইমারের এটা পড়বে 3 প্রাইম হলে, এটা প্রাইমারের এটা 5 প্রাইম কার্বন হলে প্রাইমারের এটা হবে 3 প্রাইম। আমরা জানি ডিএনএতে যদি 5 প্রাইম থাকে ঠিক তার সোজাসুজি আমাকে এখানে 3 প্রাইম রাখতে হবে। ঠিক আছে, কিন্তু 3 প্রাইমে তো কি আছে? OH আছে। এই OH এর সাথে নিউক্লিওটাইড যুক্ত হবে। এখন নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে এদিকে তো যাবে না, তাই না? সো আমরা এখানে প্রাইমারটা বসালে কিন্তু ভুল হবে। এখানে প্রাইমারটা বসালে কি হবে? ভুল হবে। প্রাইমার বসাতে হবে কোথায়? ধরো এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এখানে আমরা প্রাইমার বসাবো। এটা যদি 3 প্রাইম হয় ডিএনএর, এদিকে হবে 5 প্রাইম। এদিকে আরএনএর কি হবে? তোমার এখানে আরএনএটার কি হবে? 5 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তে থাকবে ফসফেট, আর এখানে 3 প্রাইম প্রান্তে থাকবে OH। এখন দেখো এই যে OHটা মুক্ত অবস্থায় আছে, এখন কিন্তু ডিএনএ পলিমারেজ এই OH এর সাথে একটা একটা করে কি যুক্ত করতে পারবে? নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে। চলো তাহলে এভাবে কন্টিনিউয়াস নিউক্লিওটাইড যুক্ত হবে। এখানে যুক্ত হবে একটা গোয়ানিন নিউক্লিওটাইড, এখানে যুক্ত হবে সাইটোসিন নিউক্লিওটাইড, এখানে যুক্ত হবে থাইমিন, এখানে যুক্ত হবে এডিনিন নিউক্লিওটাইড। তাহলে এভাবে করে করে তোমার কি হলো? এই সূত্রকটা চাষ হিসেবে ব্যবহার করে আরেকটা নতুন সূত্রক তৈরি হলো। এটাকে ব্যবহার করে
একটা নতুন সূত্রক তৈরি করছে কে, ডিএনএ পলিমারেজ 3, এটাকেও ব্যবহার করে একটা নতুন সূত্রক তৈরি করছে ডিএনএ পলিমারেজ 3। তো ডিএনএ পলিমারেজ 3টা ধরো এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এখন এই এনজাইমটা কি হলো, এটা এভাবে সামনের দিকে অগ্রসর হতে 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 শেষ পর্যন্ত এখানের দিকে এই ডিরেকশনে হেঁটে যাবে এবং যেতে যেতে এখানে নতুন নিউক্লিওটাইড বসিয়ে বসিয়ে সূত্রকটা তৈরি করে ফেলবে। এখন দেখো, এখন আমরা যদি একটু লক্ষ্য করি, ধরো এতটুকু তৈরি করার পর, ঠিক আছে, এখন সামনের দিকে যে ফর্কের দিকে অর্থাৎ এই দিকটাতে যে তোমার পেজটা খুলতে থাকবে। এখন পেজটা খুললে কীরকম হবে দেখো, এদিকের পেজটা এখন কি হতে থাকবে, খুলতে থাকবে। ধরো এদিকের পেজটা এখন খুলতে থাকবে, ঠিক আছে। পেজটা খুলে ধরো কদ্দুর পেজ খুললো এবং হেলিকেস এনজাইমটা সামনের দিকে অগ্রসর হয়ে তোমার কি করলো, হেলিকেস এনজাইমটা সামনের দিকে অগ্রসর হয়ে তোমার হাইড্রোজেন বন্ডগুলো এখানে ভেঙে দিল, ঠিক আছে। এটা ধরো সামনের দিকে আসলো, ঠিক আছে। আর এগুলো ধরো হচ্ছে কি তোমার নিউক্লিওটাইড। এখানে ধরো কথার কথা সাইটোসিন আছে, সাইটোসিন হলে এটা হবে কি, এটা সাইটোসিন হলে এটা হবে গুয়ানিন, এটা সাইটোসিন। তো এটা এখানে গুয়ানিন হবে সাইটোসিনের বিপরীতে, এখানে গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, আর এখানে সাইটোসিনের বিপরীতে কি হবে, গুয়ানিন, ঠিক আছে। আর দেখো এটা হচ্ছে ওদিকে ছিল তোমার 5 প্রাইম প্রান্ত, এটা ধরো হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আর ওদিকে 5 প্রাইম ছিল, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন ডিএনএ পলিমারেজ এখানে যে এনজাইমটা দেখতে পাচ্ছ তোমরা, এই এনজাইমটা কিন্তু তোমার দেখো এটা কিন্তু এরকম সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ঠিক আছে। এখন সামনের দিকে অগ্রসর হয়ে হয়ে নতুন নতুন কি নিউক্লিওটাইড এখানে যুক্ত করবে। দেখো এই জায়গায় কিন্তু 3 প্রাইম প্রান্তে ওএইচটা মুক্ত অবস্থায় আছে, সেজন্য এই যে এনজাইমটা দেখতে পাচ্ছ তোমরা, এই এনজাইমটা সামনের দিকে এসে 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 নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে, কারণ এখানে 3 প্রাইম প্রান্তে অলরেডি কি আছে, ওএইচ আছে। তাহলে আসো কিভাবে তৈরি করবে, এখানে গুয়ানিন বসবে, এখানে সাইটোসিন বসবে, এখানে বসবে তোমার কি, এখানে বসবে গুয়ানিন। তাহলে কেন সেই সামনের দিকে অগ্রসর হয়ে নতুন নতুন নিউক্লিওটাইড বসাতে পারছে, কারণ এখানে কি ছিল, 3 প্রাইম প্রান্তে ওএইচ মুক্ত অবস্থায় ছিল। তো এই কি করছে, এই শুধুমাত্র পারে হচ্ছে 3 প্রাইম প্রান্তের সাথে নিউক্লিওটাইড যুক্ত করতে, যেহেতু 3 প্রাইম প্রান্তে একটা ওএইচ মুক্ত অবস্থায় ছিল, সেজন্য সে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে সামনের দিকে আসলো এবং শেষ পর্যন্ত এখানেও আবার 3 প্রাইম প্রান্ত মুক্ত অবস্থায় আছে। এখন খেয়াল করো এই তোমার হেলিক্সের দিকে, এখানে হচ্ছে আমরা দেখছিলাম একটা প্রাইমার ছিল, প্রাইমারটার 3 প্রাইম প্রান্তের ধরে এদিকে তোমার একটা নতুন সূত্রক তৈরি হলো। এখন দেখো এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত প্রাইমারের। এখন এখান থেকে এদিক থেকে কিন্তু নতুন সূত্রকটা তৈরি হতে পারবে না, কারণ নতুন সূত্রক তৈরি হওয়ার জন্য আমরা জানি 3 প্রাইম প্রান্তের দিকে কি লাগে, ওএইচ লাগে। তো এখানে তো ওএইচ নাই, এখানে আছে ফসফেট। তো এদিকে এই প্রাইমারকে ইউজ করে সামনের দিকে কিন্তু নতুন সূত্রকটা বানাতে পারবে না। সেই জন্য কী করবে, সেজন্য আবার এই জায়গায় একটা কি বসাতে হবে, প্রাইমার বসাতে হবে, ঠিক আছে। প্রাইমারের এটা যেহেতু 3 নাম্বার 3 প্রাইম প্রান্ত, প্রাইমারের এটা হবে 5 প্রাইম প্রান্ত এবং এটা হবে তোমার 3 প্রাইম প্রান্ত। তো প্রাইমারের 3 প্রাইম প্রান্তের দিকে ওএইচ আছে। তো এখন আরেকটা তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, যে এনজাইমটা কি করবে, এখন সামনের দিকে প্রোগ্রেস হয়ে এই নতুন সূত্রকটা তৈরি করতে পারবে। তাহলে ও কি করবে, সামনের দিকে প্রোগ্রেস হয়ে নতুন সূত্রকটা তৈরি করতে পারবে। কারণ কেন তৈরি করতে পারবে, কারণ সে এখন 3 প্রাইম প্রান্তের কি পাইছে, ওএইচটা সে পেলো, সেজন্য তৈরি করতে পারবে। তাহলে 3 প্রাইম প্রান্তের ওএইচের সাথে সে এখানে লাগাবে হচ্ছে কি, গুয়ানিন আছে সাইটোসিন, এখানে লাগবে সাইটোসিন আছে গুয়ানিন, এভাবে সে গুয়ানিন আছে এখানে সাইটোসিন যুক্ত করবে। তাহলে খেয়াল করো তো একটা জিনিস, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এই পুরাতন সূত্রক যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী, তার যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াস তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু আমরা যদি একটু দেখাই, সেটা কিন্তু কন্টিনিউয়াস তৈরি হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে সেটার ক্ষেত্রে কি হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল সে কন্টিনিউয়াস এভাবে তৈরি করতে করতে সামনের দিকে প্রোগ্রেস হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে একটা প্রাইমার বসছে, তারপর এটা তৈরি হয়েছে, এরপর এই অংশটা যখন খুললো তখন আবার এই জায়গায় একটা কি বসলো, এই জায়গায় একটা প্রাইমার বসলো, এবং প্রাইমারটা বসার পর আবার এখানে একটা নতুন খণ্ড তৈরি হলো। তাহলে দেখো যে একটা সূত্রক তৈরি হচ্ছে যেটা কন্টিনিউয়াস তোমার তৈরি হতে থাকছে, ঠিক আছে। এই সূত্রকটাকে বলবা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, ঠিক আছে। এটাকে যেটা কন্টিনিউয়াস তৈরি হচ্ছে এটাকে লিডিং স্ট্র্যান্ড। আর যেটা খণ্ড খণ্ড, একটা প্রাইমার বসছে অর্ধেক খণ্ড তৈরি হলো, আরেকটা প্রাইমার বসছে আরেকটা খণ্ডও তৈরি হলো, ঠিক আছে, এটাকে বলবা ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে আমরা কোনটা লিডিং স্ট্র্যান্ড, এই যে এই সূত্রকটা হচ্ছে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড বা লিডিং সূত্রক। আর তোমার এই সূত্রকটাকে বলবো, এটা যেহেতু খণ্ড খণ্ডভাবে তৈরি হচ্ছে,
এটাকে বলবো আমরা ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে। তো ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে আমরা দেখতেছি কীরকম হবে কাজগুলো, একটা প্রাইমার বসবে, অর্ধেক তৈরি হবে, তারপর আবার প্যাচ করলে আবার একটা প্রাইমার বসতে হয়, আরের দক তোমার কি তৈরি হয়, আর অর্ধেক তৈরি হচ্ছে তোমার নতুন ডিএনএ, খণ্ড খণ্ডভাবে নতুন ডিএনএটা তৈরি হচ্ছে। তাহলে যেই ডিএনএটা তোমার কি তৈরি হচ্ছে, নন স্টপ তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, সেটাকে বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। আর যেটা খণ্ড খণ্ডভাবে তৈরি হচ্ছে সেটাকে বলবো, সরি, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। আর ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে যে খণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা খণ্ড এখানে তৈরি হলো, এখানে অর্ধেক তৈরি হলো, তারপর তৈরি হয়েছে আবার একটা প্রাইমার বসে, এখানে একটা তৈরি হলো। তাহলে এই যে খণ্ডগুলোকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কি বলবো এগুলাকে? বলবো এই খণ্ডগুলোকে বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, বা ওকাজাকি খণ্ড বলতে পারি, ঠিক আছে। কেন? জাপানের বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে। তাহলে এভাবে কন্টিনিউয়াস এক সময় করতে করতে দেখা যাবে কি তোমার পুরা ডিএনএ স্ট্র্যান্ডটা, এভাবে সম্পূর্ণ ডিএনএ স্ট্র্যান্ডটা দুইটা তোমার কি তৈরি করবে, নতুন সূত্র তৈরি হয়ে তোমার একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ হয়ে যাবে? দুইটা ডিএনএ। এই যে হয়ে গেল এই একটা ডিএনএ খণ্ড, ধরো একটা ডিএনএ, এখানে দুইটা হেলিক্স, ঠিক আছে, এখানে দুইটা হেলিক্স তোমরা দেখতে পাচ্ছ, একটা আর এখানে একটা ডিএনএ, এখানে দুইটা হেলিক্স, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যেটা ল্যাগিং স্ট্র্যান্ড আছে, ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রাইমার, তাই না? এই প্রাইমারগুলো তো আরএনএ, এগুলো ডিএনএর অংশ না। সো এগুলো এখান থেকে মানে উঠে যাবে, উঠে গিয়ে এখানে ডিএনএ বসিয়ে দিবে, তার পরবর্তীতে আরএনএর পরিবর্তে এখানে ডিএনএ বসিয়ে গ্যাপটা পূরণ করবে। তো গ্যাপটা পূরণ করার জন্য যে আসে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক একই রকম করবে, প্রাইমারটা তুলে দিয়ে এই জায়গা থেকে প্রাইমারটা তুলে দিয়ে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম এখানে কি বসিয়ে দিবে, এখানে তোমার ডিএনএ বসিয়ে দিবে তার পরিবর্তে। প্রাইমার হচ্ছে আমরা জানি ক্ষুদ্র আরএনএ। তাহলে এভাবে করে সম্পূরক স্ট্র্যান্ড বা নতুন স্ট্র্যান্ডটা পুরাতন স্ট্র্যান্ডকে চান্স হিসেবে ব্যবহার করে তৈরি হবে। এবং পরবর্তী তৃতীয় ধাপ হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং বা মেরামত। দেখো ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন কিছু ভুল হতে পারে, যেমন ধরো আমরা জানি এডিনিনের বিপরীতে থাকবে হচ্ছে কি থাইমিন। তো অনেক সময় এই এডিনিনের বিপরীতে থাইমিন যুক্ত না হয়ে ধরো সাইটোসিন যুক্ত হয়ে গেল, তো এই ধরনের কিছু ভুল হতে পারে যেগুলোকে মিসম্যাচ বলে। তো এই ভুল হয়ে গেলে কি হয়, ভুল হয়ে গেলে সাধারণত তোমার ডিএনএ পলিমারেজ 3 যেটা নতুন নিউক্লিওটাইড মানে কন্টিনিউয়াস বসিয়ে যায়, সে কিন্তু নিউক্লিয়েট বসানো বন্ধ করে দেয় যতক্ষণ না এটা সংশোধন হয়। তবুও যদি কখনো যদি ভুল থেকে যায়, তখনও কিছু এনজাইম, যেমন ধরো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন মিলে হচ্ছে একসাথে মিলে তোমার একটা রিপেয়ারিং কমপ্লেক্স তৈরি করে, যে রিপেয়ারিং কমপ্লেক্স কী করবে, এখানে যদি কোনো এরকম ভুল দেখে, ধরো এডিনিনের বিপরীতে থাইমিন থাকার কথা, এখানে সাইটোসিন আছে, এটাকে তুলে দিয়ে এখানে কি তৈরি করবে, এখানে কি বসাবে, সাইটোসিন তুলে দিয়ে এখানে বসাবে থাইমিন। তাহলে বুঝছো, কখনো যদি ভুল থাকে, ধরো এডিনিনের বিপরীতে সাইটোসিন বসে গেছে, তখন এখানে এটাকে তুলে দিয়ে থাইমিন বসাবে। ধরো সাইটোসিনের বিপরীতে বসবে হচ্ছে গুয়ানিন, কিন্তু এখানে বসে গেছে থাইমিন, এটাকে তুলে দিয়ে এখানে গুয়ানিনকে বসাবে। কখন? যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন। তো এভাবে যে ভুল হলে কোথাও যদি মিসম্যাচ হয়, সেগুলাকে সঠিক করার জন্য ডিএনএ পলিমারেজ 1, 2 এবং কিছু প্রোটিন মিলে একটা রিপেয়ারিং কমপ্লেক্স তৈরি করে, যে রিপেয়ারিং কমপ্লেক্সটা ডিএনএকে তোমার যে কোনো জায়গায় তোমার রিডিং করে অনেকটা কোনো জায়গায় ভুল আছে কিনা সেটা দেখে, এবং ভুল থাকলে সেটাকে কী করে দেয়, মেরামত করে দেয়। তাহলে আমরা আশা করছি বুঝতে পারছি যে কিভাবে প্রথম যে ধাপ, কিভাবে ডাবল হেলিক্স একক স্ট্র্যান্ডে পরিণত হয়। এখানে কাজ করে হচ্ছে হেলিকেস এনজাইম, যেটা প্যাচ খুলে দিবে, তোমার হাইড্রোজেন বন্ড ভেঙে দিবে, ফলে দুইটা সূত্রক ডাবল হেলিক্স সিঙ্গেল সূত্রকে পরিণত হবে, এবং সূত্রক যেন আবার কাছাকাছি আসতে না পারে সেজন্য তোমার এখানে এসএসবিপি প্রোটিনগুলো তোমার যুক্ত হয়ে তাদেরকে একসাথে হতে দেয় না। আর হচ্ছে এটা হচ্ছে তোমার টোপোআইসোমারেজ এনজাইম, যেটাকে অতিমাত্রায় প্যাঁচের হাত থেকে কী করে রক্ষা করে ডিএনএকে। এরপর হচ্ছে তোমার দেখছো হচ্ছে কীভাবে সম্পূরক স্ট্র্যান্ড পুরাতন স্ট্র্যান্ডকে ধরে কীভাবে ডিএনএ পলিমারেজ 3 নতুন স্ট্র্যান্ডটা তৈরি করে। তো তোমরা দেখছো হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 সবসময় নতুন স্ট্র্যান্ডটা তৈরি করবে হচ্ছে 3 প্রাইম থেকে তোমার কোন দিকে 5 প্রাইম মুখী স্ট্র্যান্ড তৈরি করে, ঠিক আছে, কোন মুখী 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী স্ট্র্যান্ড তৈরি করে, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে একটু ভুল হলো, এটা হচ্ছে 5 প্রাইম থেকে
3' মুখী স্ট্যান্ড তৈরি করবে। সবসময় তাহলে মনে রাখবা ডিএনএ পলিমারেজ 3 5' থেকে 3' মুখী নতুন স্ট্যান্ডটা তৈরি করবে। তো এই স্ট্যান্ডগুলো তৈরি করার সময় আমরা দেখি একটা স্ট্যান্ড হচ্ছে নন স্টপ তৈরি হয়, যেটাকে বলবা হচ্ছে লিডিং স্ট্যান্ড, আর একটা স্ট্যান্ড খণ্ড খণ্ডভাবে তৈরি হয়, যেটাকে ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ডের খণ্ডগুলোকে বলবা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এখানে আমরা দেখছি হচ্ছে প্রাইমার বসাতে হয়। প্রাইমার হচ্ছে একটা ক্ষুদ্র আরএনএ, এটা বসানোর জন্য আসে প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইম এটাকে বসিয়ে দেয়, এবং প্রাইমার ছাড়া কিন্তু ডিএনএ পলিমারেজ 3 কী করতে পারে না, কাজ করতে পারে না। এরপর হচ্ছে প্রুফ রিডিং বা মেরামত হয়, যেটা হচ্ছে কোনো ভুল থাকলে সেটা, ঠিক আছে। তো আশা করছি ব্যাপারটা তোমরা আরেকটু বই থেকে পড়ে নিলে ব্যাপারটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।